এই ডক্টর ইউনূসকে, এই আসিফ নজরুলকে, এই উপদেষ্টাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতেই হবে। এবং এনসিপি নামে যে নাস্টি পার্টি বাংলাদেশে তৈরি হয়েছে, এই নাস্টি পার্টির কবর গোপালগঞ্জের মধুমতিতেই হবে। তাহলে কি গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের ফিরে আসার গল্প শুরু হলো? আগামীকাল রবিবার জুলাই মাসের 20 তারিখে ভারতের সর্বদলীয় বৈঠক হবে, মানে সব দল একত্রিত বৈঠক করবেন এবং সেখানে মুখ্য বিষয় নাকি হবে শেখ হাসিনার প্রত্যাবর্তন বা বাংলাদেশের বিষয় নিয়ে, এরকম তারা মানে মিডিয়াতে প্রচার করতেছে। গোপালগঞ্জ ঘটনায় কড়া ব্যবস্থা ভারতে, বাংলাদেশের কাঁপুনি শুরু। বাংলাদেশে যেটা ঘটেছে তার জন্য ভারত উপযুক্ত ব্যবস্থা নেবে। আগামীকালকে এদের তিনজনের বিরুদ্ধে তিনজনকে আসামি করে এবং আনুষঙ্গিক ইউনূস এবং যারা আছে তাদেরকে আসামি করে কালকে একটা অভিযোগ দায়ের করা হবে। এটা নিশ্চিত যে আগামীকালকে সকালের মধ্যেই সেই অভিযোগটা আমরা দায়ের করছি। অলরেডি ড্রাফটিং এর কাজ শুরু হয়েছে। তাদেরকে আইনের কাঠ গড়াতে দাঁড়াতেই হবে। প্রিয় দর্শক, এতক্ষণ দেখলেন ভিডিওর বিশেষ অংশ। আর বিশেষ অংশ দেখার পর আপনারা হয়তো ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়গুলো নিয়ে আলোচনা হতে যাচ্ছে। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। আশা করি অনেক ইনফরমেশন পেয়ে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। কিন্তু একটা জিনিস মনে রাখেন, এই ডক্টর ইউনূসকে, এই আসিফ নজরুলকে, এই উপদেষ্টাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতেই হবে। গোপালগঞ্জের মানুষের ভালোবাসার একটি জায়গা বঙ্গবন্ধুর মাজার, সেই মাজারকে ভাঙার জন্য এই এনসিপি গিয়েছিল গোপালগঞ্জে, কিন্তু গোপালগঞ্জের মানুষ তাদের সেই সমাবেশ করতে দিয়েছে। যখনই তারা সমাবেশে বেয়াদবের মতো, বর্বরের মতো, ফাটার মতো বক্তৃতা দিয়েছে, মানুষ ফুঁসে উঠেছে। কিন্তু মানুষ এনসিপির একজন নেতাকেও হত্যা করেনি, একজন নেতাকেও পিটায়নি, একজন নেতারও হাত পা ভাঙেনি। তাহলে তাদেরকে মারা হলো কেন? কারণ তাদেরকে মারা হলো ডক্টর ইউনূসের নেতৃত্বে, ডক্টর ইউনূসের আদেশে। সেখানে 3 জন মন্ত্রী সার্বক্ষণিকভাবে পুলিশকে, আর্মিকে নির্দেশ দিচ্ছিলেন। 3 জন মন্ত্রী নাকি তাদেরকে নির্দেশ দিচ্ছিলেন। তাদের একজন আসিফ নজরুল, একজন সজীব, আরেকজন হচ্ছে সজীব ভুঁইয়া, আরেকজন হচ্ছে আমাদের যিনি স্বরাষ্ট্র উপদেষ্টা মানুষটি, যার কোনো মানে লুঙ্গি পরে যায়, কথাবার্তা বলতে লাগলে ডাম দিয়া লালা বাইর হয়, সেই লোক। এই 3 জন জায়গা সেখানে নির্দেশ দিচ্ছে, পুলিশকে বলছে টার্গেট করে করে কিলিং করো। আপনারা দেখেছেন, বিবিসি দেখিয়েছে, CNN দেখিয়েছে, আল জাজিরা দেখিয়েছে কিভাবে মানুষকে সরাসরি গুলি করে হত্যা করা হচ্ছে। যাদেরকে হত্যা করা হলো পৃথিবীর সমস্ত সভ্য দেশে হসপিটাল থেকে পোস্টমর্টম করা হয়, এখানে কোনো পোস্টমর্টমে করা হলো না। তার মানে পোস্টমর্টম যদি করায় কার গুলিতে মারা গেছে সেটা জানা যাবে, সেই জন্য সেটাও করা হলো না। অন্ধ হলেই প্রলয় বন্ধ হয় না। এই গোপালগঞ্জের মানুষ বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে কিভাবে শত্রুর মোকাবেলা করতে হয়, কিভাবে 71-এর পরাজয়ী শক্তিকে দাঁত ভাঙা জবাব দিতে হয়। গোপালগঞ্জের মানুষ রক্ত দিয়ে শিখিয়ে দিয়েছে আমরা রক্ত দেব, কিন্তু এই মাটির ইজ্জত আমরা যেতে দেব না। আজকে বাংলাদেশের প্রত্যেকটা ডিস্ট্রিক্টে, প্রত্যেকটা উপজেলায়, প্রত্যেকটা ওয়ার্ডে গোপালগঞ্জের মতো বর্ম তৈরি করতে হবে। হাজার হাজার মানুষকে গুলি করে মারবে আমরা জানি, লক্ষ লক্ষ প্রাণ রক্ত দিতে আজ সারা বাংলাদেশে প্রস্তুত। মনে রাখেন, গোপালগঞ্জ তো শুরু, কোন গঞ্জে জায়গা শেষ হবে আমরা জানি না। কিন্তু একটা জিনিস মনে রাখেন, এই ডক্টর ইউনূসকে, এই আসিফ নজরুলকে, এই উপদেষ্টাদেরকে ফাঁসির দড়িতে ঝুলতেই হবে। আমরা আজ না হয় কাল, কাল না হয় পরশু এই বর্বর শুয়োরদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসবই আসবো। আপনারা জানেন, বঙ্গবন্ধুকে হত্যা করে বলছিল এই বাংলার জমিনে যদি কেউ বিচার করতে পারে হাতের তালুতে নাকি লোম উঠবে। জানি না তাদের হাতের তালুতে লোম উঠছে কিনা, কিন্তু গলায় কিন্তু ঠিক আমরা ফাঁসির দড়িটি ঝুলিয়ে দিয়েছিলাম। জয়ের সময় যেমন সাথে থাকবেন, পরাজয় কিন্তু ফেলে গেলে চলবে না। এই পরাজয়কে, এই পরাজয়ের শক্তিকে, মানে এই পরাজয়ের শোককে আমরা শক্তিতে রূপান্তর করব। এবং এনসিপি নামে যে নাস্টি পার্টি বাংলাদেশে তৈরি হয়েছে, এই নাস্টি পার্টির কবর গোপালগঞ্জের মধুমতিতেই হবে। মনে রেখেন, গোপালগঞ্জ মধুমতির তীরে অবস্থিত। এই মধুমতি নদী একদিন এই গোপালগঞ্জের মধুমতির তীরে আমরা সমাধিস্থ করব এনসিপি নামে এই নাস্টি নাজি বাহিনীকে। হিটলারের নাজি বাহিনী যেমন ছিল, এই এনসিপি নামে যেটা আছে সেটা নাজি বাহিনীর সমতুল্য। এই নাজি বাহিনীকে আমরা তাদের প্রত্যেকটি কর্মকাণ্ডের জন্য, প্রত্যেকটা মানুষের ঘরে বুলডোজার দেওয়ার জন্য, 32 জ্বালানোর জন্য, বাংলাদেশের 7 জন বীর শহীদের স্মৃতিস্তম্ভে হামলা করার জন্য, বেগম রোকেয়ার মূর্তিতে হামলা করার জন্য, রবীন্দ্রনাথ ঠাকুরের কাছারি বাড়িতে হামলা করার জন্য, প্রত্যেকটি অপরাধের জন্য আমরা একে একে তাদেরকে আইনের মুখোমুখি করে এই বাংলার জমিনে তাদের শাস্তি নিশ্চিত করব। যেহেতু গোপালগঞ্জের মধুমতি নদীর তীর এই বাংলার জমিনেই, তাদেরকে সেখানেই আমরা আইনের মাধ্যমে সমাহিত করব। গোপালগঞ্জে সেনাবাহিনীর যারা এই গণহত্যায় জড়িত ছিল, সেনাবাহিনীর যারা জড়িত ছিল, হ্যাঁ, প্রথম মেসেজ হচ্ছে যে 3 জনের কথা গতকালকে আমরা বলেছি, 3 জনের কথা গতকালকে বলছে।
হচ্ছে যশোরের যিনি জিওসি এমজে ইমদাদুল ইসলাম। সেকেন্ড ম্যান যিনি সেখানে ছিলেন এমডি মিজানুর রহমান এবং এমডি মিজানুর রহমান, মাহবুব রশিদ। এদের কোনো রক্ষা নাই। আমি এই মুহূর্তে আছি আমেরিকাতে এবং আমরা এখান থেকে একটা যথাযথ পিটিশন যেখানে যেখানে দায়ের করা করছি। এই ছাড়াও পৃথিবীর যতগুলো দেশ আছে, যেমন আন্তর্জাতিক অপরাধ আদালত আগামীকালকে এদের তিনজনের বিরুদ্ধে তিনজনকে আসামি করে এবং আনুষঙ্গিক ইউনুস এবং যারা আছে তাদেরকে আসামি করে কালকে একটা অভিযোগ দায়ের করা হবে। এটা নিশ্চিত যে আগামীকালকে সকালের মধ্যেই সেই অভিযোগটা মানে ডক্টর ইউনুস তার বিভাগে একটা চিঠি দায়ের করা হবে আগামীকালকে। আমরা দায়ের করছি, অলরেডি ড্রাফটিং এর কাজ শুরু হয়েছে। ইতিমধ্যেই আমরা ইউনাইটেড নেশনসকে গতকালকে 3টি ডিপার্টমেন্টে আমরা চিঠি পাঠিয়েছি, এদের পুরো গণহত্যার বিবরণ, কিভাবে তারা খুন করেছে, কিভাবে ঘটনা ঘটেছে সেগুলো। আসলে আমরা অনেক সময় যেটা করি সেটা আমরা বলি যে এইটা করবো সেটা করবো, আমাদের আসলে অ্যাক্টটা অনেক সময় করা হয় না বা স্লো হয়। কিন্তু এই সেনাবাহিনীর এই জামাতি হিজবুতি যে সেনাবাহিনীটাকে এখন আমরা দেখতে পাচ্ছি, বিশ্বাস করেন এটা আমাদের জন্য হার্ট ব্রেকিং। পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে আমি বলছি না, আজকের এই ভিডিও পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে না। এই তিনজন অফিসারের কথা বলেছি, তাদেরকে আইনের কাঠ গড়াতে দাঁড়াতেই হবে। শুধু আমি একা না, সারা পৃথিবীর যারা অ্যাটলিস্ট পড়াশোনা করেছেন দেশের বাইরে, তারা আজকে এক হয়েছেন এই গোপালগঞ্জের গণহত্যার জবাব তারা দেবেন এবং মেধা দিয়ে। আমরা কি পাল্টা মারামারি করবো না, বাংলাদেশে যারা আছে তারা সংগ্রাম করছে তাদের মতো করে, আমরা দেশের বাইরে যারা আছি তারা এই 3 ইতরের বিরুদ্ধে, এরা সেনাবাহিনীর অফিসারের নামে কুলাঙ্গার। আমরা কি আরেকটা পাকিস্তান হতে চলেছি? এই দেশটা মুক্তিযুদ্ধের ফলে স্বাধীনতা পেয়েছে, এই টোকাই জঙ্গিদের জন্য 2 দিনের বৈরাগী এখনো নাক টিপ দিলে দুধ বের হয়। এরা আজকে বলছে গোপালগঞ্জে গিয়ে এই করবো সেই করবো, তারা অলরেডি 32 ভেঙে ফেলেছে আমাদের চোখের সামনে। এইভাবে আর হতে পারে না। আমরা এতদিন পর্যন্ত এক ধরনের ছাড় দিয়ে এসেছি, আমাদের ধারণা ছিল যে সেনাবাহিনী হয়তো বা পারেনি, 32-এর ক্ষেত্রে আমরা এক ধরনের ছাড় দিয়েছি, এক ধরনের আমাদের ছাড় মনোভাব ছিল, ঠিক আছে হয়তো পারেনি, কোনো কারণ ছিল। আজকে এই গোপালগঞ্জের পরে পরিষ্কার হয়ে গেছে বর্তমান সেনা প্রধানের অধীনে সেনাবাহিনী একটা বুচার বাহিনী, একটা খুনি বাহিনী, এবং এইভাবে যেতে পারে না। আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছে, বিভিন্ন দেশের বিভিন্ন কর্তা ব্যক্তিরা যত জায়গায় আছে, যত ধরনের হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে, প্রত্যেকটা দরজাতে আমরা করা নাড়বো, প্রত্যেকটাতে যাবো। ইতিমধ্যে গতকালকে রাত্রেই আমরা ইউনাইটেড নেশনসকে এই 3 বুচারকে কেন্দ্র করে এই ইউনুসের এই পুরো হত্যাযজ্ঞের ব্যাপারে আমরা জানিয়েছি এবং আরো জানাবো। এখানকার যারা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর রয়েছেন, মুক্তিকামী, যারা স্বাধীনতার পক্ষের, মুক্তিযুদ্ধের পক্ষের যত রকমের প্রগতিশীল মানুষরা রয়েছে, শিক্ষিত মানুষরা রয়েছেন, আমরা সারা পৃথিবী থেকে এক হয়েছি। সারা পৃথিবী থেকে তারা নাকি এক হয়েছে। আমরা দেখতে চাই এই সিভিলিয়ানদের শক্তি কতটুকু। এবং এই যে 3 অফিসারের কথা আমরা বললাম, যশোরের জিওসি মেজর জেনারেল এমজে ইমদাদুল ইসলাম, এরপরে এমডি মিজানুর রহমান ব্রিগেড কমান্ডার, এবং ফিল্ডে যিনি ছিলেন মাহবুব রশিদ, এই 3 জন সহ আর যারা জড়িত ছিল, ওয়াকারুজ্জামান এখনকার যে ডিজিডিএফআই যে চিফ আছে, এবং যাদের ইন্টেলিজেন্সের কারণে এরা নিশ্চয়ই সবাই জড়িত ছিল। ইউনুস এবং যারা গণহত্যা চালিয়েছে, আপনারা দেখেছেন পরিষ্কারভাবে মনিটরের সামনে এসে শিশু উপদেষ্টা বলছে আওয়ামী লীগকে খুন করে ফেলা হবে। সে মনিটর করছে স্ক্রিনের সামনে কিভাবে খুন করা হবে। এই তথাকথিত এই জঙ্গি সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা এই জাহাঙ্গীর, এদের একটাকেও ছাড়া হবে না। এদের প্রত্যেককে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে, প্রত্যেককে নাকি আইনের কাঠগড়ায় দাঁড়াতে হবে। পৃথিবীকে আমরা দেখাবো যে এদের বিচার। গোপালগঞ্জ থেকে আওয়ামী লীগের ফিরে আসার গল্প শুরু হলো। এই বিষয়ে আলোচনা করার জন্য ক্যামেরার সামনে আসলাম। দেখেন, গোপালগঞ্জের পুরো বিষয়টা সম্পর্কে আমরা সবাই জানি, দেখছি লাইভ ভিডিও, বিভিন্ন সংবাদে। হ্যাঁ, সবাই তো আমরা কম বেশি দেখছি। এবং বর্তমান পর্যন্ত কারফিউ সেখানে বিদ্যমান আছে। আওয়ামী লীগ মানে গত 16 জুলাইয়ের আগ পর্যন্ত, অর্থাৎ এনসিপির নেতারা যখন ঘোষণা দিল যে মার্চ টু গোপালগঞ্জ, তারা গোপালগঞ্জে 16 তারিখের আগ পর্যন্ত আওয়ামী লীগের কর্মকাণ্ড যেভাবে ছিল, সোশ্যাল মিডিয়া ভিত্তিক ছিল, তারপরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল ছিল। এইভাবে যদি চলতে থাকো তাহলে 15-20 বছর লেগে যেত। এটা স্বাভাবিক বিষয়, কারণ পরিপূর্ণভাবে আওয়ামী লীগ ফ্রন্ট পেজে আসা, রাজনীতি, বাংলাদেশের রাজনৈতিক ময়দানে রাজনীতি করা অনেক সময় ব্যাপার ছিল। কিন্তু 16 তারিখে যে ঘটনাটা ঘটে গেল, সেটা হতে পারে যে আওয়ামী লীগকে একটা স্পেস করে দেওয়া, হতে পারে যে আওয়ামী লীগ যেন অতি দ্রুত ঘুরে উঠতে পারে সেটার একটা সুযোগ করে দেওয়া, অথবা হতে পারে যে নতুন রাজনৈতিক দলের ব্যর্থতা, অথবা হতে পারে যে সরকারের ব্যর্থতা, যে এখন গোপালগঞ্জে মার্চ করার দরকার নেই। তারপরে তারা করছেন, যে কোনো কারণবশত হোক গোপালগঞ্জে তারা গেছেন এবং গোপালগঞ্জে ঘটনাটা ঘটছে। সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো কোনটা জানেন? বাংলাদেশের যে মিডিয়াগুলো আছে, বাংলাদেশের মিডিয়াগুলো যেভাবে প্রচার করছে গোপালগঞ্জের ঘটনাটা, তার চেয়ে শতগুণ বেশি আকারে বলতে গেলে আওয়ামী লীগের পক্ষে যায় এরকম ঘটনা বিশ্বব্যাপী যেভাবে প্রচার হয়েছে। আপনার রয়টার্স থেকে শুরু করে আল জাজিরা, তারপরে টাইমস অফ ইন্ডিয়া, মানে সকল বিশ্বের মানে মূলধারার গণমাধ্যম, যে গণমাধ্যমগুলোতে প্রচার হলে কোনো সময় সেটা সারা বিশ্বব্যাপী চলে যায়, সেরকম বিশ্ব মিডিয়ায় যেভাবে গোপালগঞ্জের বিষয়টা তুলে ধরা হয়েছে। এবং আর একটা বিষয় হলো যে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেই ভারতে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে, হ্যাঁ আমরা জানি যে 5ই আগস্টের পরে ভারতের মিডিয়াগুলো কিভাবে ফুসে উঠছিল আওয়ামী লীগের বিষয়। মাঝখানে আমরা দেখলাম যে ভারতের মিডিয়াগুলো, ভারতের কন্টেন্ট ক্রিয়েটর, ইউটিউবার, ফেসবুকার যারা আছেন, মানে সোশ্যাল অ্যাক্টিভিস্ট এবং ভারতের সাংবাদিক, রাজনীতিবিদ, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, ভূ রাজনৈতিক বিশ্লেষক যারা আছেন ভারতে, তারা মাঝখানে কিন্তু কিছু সময়
তারা একটু বাংলাদেশ বিষয়ে চুপ ছিলেন, মানে নিউট্রাল, মানে চুপ ছিলেন, মানে আমরা তেমন একটা কিন্তু দেখিও নাই সোশ্যাল মিডিয়ায়, ইদানিং ধরে দেখাও যাচ্ছে না তাদের বাংলাদেশ নিয়ে কোনো কথাবার্তা ছিলেন বা সেরকম কথাবার্তা বলেন না, আমরা সেরকমই দেখছি। কিন্তু অবশ্যই এই 16 জুলাই পরে আপনি যদি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে ভারতের মিডিয়াগুলো ব্যাপকভাবে এই গোপালগঞ্জের বিষয়টা নিয়ে আবার উত্তাল, এবং যতটুকু আমরা খবর পেতেছি ভারতের মিডিয়াগুলো এইভাবেই প্রচার করতেছে যে আগামী রবিবার, অর্থাৎ আজকে আমি ভিডিও করতেছি হচ্ছে শনিবার, আজকে জুলাই মাসের 19 তারিখ, আগামীকাল রবিবার, মানে কালকে রবিবার জুলাই মাসের 20 তারিখে ভারতের সর্বদলীয় বৈঠক হবে, মানে সব দল একত্রিত বৈঠক করবেন, এবং সেখানে মুখ্য বিষয় নাকি হবে শেখ হাসিনার প্রত্যাবর্তন বা বাংলাদেশের বিষয় নিয়ে এরকম তারা মানে সব দল একত্রিত হয়ে ভারতে, তারপরে মানে এই বাংলাদেশ নিয়ে আলোচনা হবে, গোপালগঞ্জে যে ঘটনা ঘটছে সেই সব কিছু নিয়ে কালকে আলোচনা হওয়ার কথা আছে। মানে মিডিয়াতে প্রচার করতেছে, মূলধারার মিডিয়া থেকে শুরু করে ইউটিউবার সবাই এই বিষয়গুলো নিয়ে প্রচার করতেছে। আর গোপালগঞ্জের মানুষ তথা গোপালগঞ্জের, আমরা তো জানি গোপালগঞ্জের সবাই আওয়ামী লীগ, হয়তো বা নামধারী কর্মী সবাই না, কিন্তু গোপালগঞ্জের সাধারণ মানুষ সবাই আওয়ামী লীগ, তারা আওয়ামী লীগের সমর্থক ভোটার বা আওয়ামী লীগের সমর্থক অন্যান্য দলের আছে। কিন্তু তারা যে কাজটা করছে, আপনি ভাবেন যে বর্তমান সরকারের নিয়োগকর্তা, অর্থাৎ বর্তমান তারাই সরকারে আছেন, ক্ষমতায় আছেন, এই এনসিপি নেতারা হাসনাত সাজিদ নাহিদ পাটোয়ারি আরো যারা আছেন তারাই তো ক্ষমতায় আছেন, তারা সেখানে গেছেন, তাদেরকে অবরুদ্ধ করে ফেলাইছে, দিনের বেলা অবরুদ্ধ করে ফেলাইছে। এরকম একটা পরিস্থিতির মধ্যে, যে পরিস্থিতি হচ্ছে আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড নিষিদ্ধ এবং নিবন্ধন স্থগিত এবং ছাত্রলীগ সংগঠনের নিষিদ্ধ, এরকম একটা পরিস্থিতির মধ্যে গোপালগঞ্জের দিনের বেলা তাদেরকে পুরোপুরি অবরুদ্ধ, তারা বের হতে পারতেছে। হ্যাঁ, আমরা দেখলাম যে মানে গাছ টাছ কাইটে কিন্তু রাস্তার উপরে ফালাই দিয়েছে আস্তে আস্তে বড় বড় মানে গাছগুলো। না, তারা কোনো জায়গায় মানে কোনো দিক না বুঝতে পেরে জেলা পুলিশ কার্যালয়ে তারা আশ্রয় নিতে হলো তাদেরকে, অথচ তারাই পুলিশের উপর আক্রমণ করছিল, মিডিয়াতে বলছে। যাই হোক, সেটা ভিন্ন বিষয় আলোচনার। তারা জেলা পুলিশ কার্যালয়ে আশ্রয় নিল, সেখানে সেনাবাহিনীর তত্ত্বাবধানে যৌথ বাহিনীর অভিযান চললো, দিনভর সংঘর্ষ হলো, তারপরও তারা মানে স্বাচ্ছন্দ্যের সাথে গোপালগঞ্জ ত্যাগ করতে পারলো না। তারা পিভিসি অর্থাৎ সেনাবাহিনীর যে সাজোয়া যান বলি, ভারী যান, সেই মানে সেনাবাহিনীর ভারী যানের ভিতরে কিন্তু এনসিপির নেতা যে ছিল হাসনাত আবদুল্লাহ, সারজি সালাম, তাদেরকে কিন্তু এই সেনাবাহিনীর ভারী যে যান, ওই যানে করে কিন্তু তাদেরকে নেওয়া হয়েছে, সেই যানের মধ্যে ঢুকে আত্মগোপনে সেখান থেকে পলায়ন করতে হলো। অথচ তারা অবশ্য তারা বলতেছে যে স্থানান্তর হয়েছে। যাই হোক, কিন্তু তারা স্বাচ্ছন্দ্যের সাথে সেখান থেকে বের হতে পারেনি। এই যে আওয়ামী লীগের শক্তি প্রদর্শন হলো, ছাত্রলীগের শক্তি প্রদর্শন হলো গোপালগঞ্জে, অবশ্যই 5টা নিরীহ প্রাণ ঝরে পড়ছে। তাদের পরিবারের দাবি হচ্ছে যে তারা কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত না, কিন্তু সর্বসাকুল্যে যেভাবে আওয়ামী লীগ ঘুরে দাঁড়ালো গোপালগঞ্জে, এইটার কিন্তু বহিঃপ্রকাশ ঘটতেছে। তারপরে আমরা দেখলাম যে নারায়ণগঞ্জে এই এনসিপির সমাবেশ, সেখানে মূল যে ফটক সাজানো হয়েছিল, গেট সাজানো হয়েছিল এনসিপির সভা সমাবেশকে ঘিরে, সেই গেটে কিন্তু আগুন দিচ্ছে। কারা দিচ্ছে জানি না, আমরা কিন্তু মিডিয়াতে প্রচার হতে দেখলাম যে ছাত্রলীগের উপর দোষ তারা চাপাইছে, যে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ এই বিষয়টা হয়তো বা করছে। এইটা কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে যাওয়ার আশঙ্কা পোষণ করতেছে বিরোধী দল বলতে আওয়ামী লীগের বিরোধী দল বা রাজনৈতিক বিশ্লেষক, রাজনীতিবিদরা বলতেছেন এটা সারা বাংলাদেশ ব্যাপী ছড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা আছে। আর আওয়ামী লীগ যে এইভাবে মানে ঘুরে দাঁড়াবে, এইভাবে তাদের অবস্থান জানান দেবে, সেটা সবার কাছে অকল্পনীয়। দর্শক শ্রোতা, এতক্ষণ মূল্যবান ভিডিওগুলো দেখলেন, আর ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর এই ধরনের আপডেট নিউজগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন। সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে, কথা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে।